আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলো রে। যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। নমস্কার বন্ধুগণ। নদীর গল্প নাকি ভূ রাজনীতির গল্প? রাজনীতির একটা অদ্ভুত নিয়ম আছে। যখনই দুটো দেশ কোনো নদী নিয়ে কথা বলে, আসলে তারা খুব কমই শুধু নদী নিয়ে কথা বলে। তারা কথা বলে নিরাপত্তা নিয়ে, কৃষি নিয়ে, বিদ্যুৎ নিয়ে, কূটনীতি নিয়ে এবং শেষ পর্যন্ত ক্ষমতা নিয়ে। কারণ পৃথিবীর ইতিহাসে অনেক যুদ্ধ জমির জন্য হয়েছে, কিন্তু আগামী শতাব্দীতে অনেক সংঘাতের কেন্দ্র হতে পারে জল। পেট্রোলের বিকল্প পাওয়া যায়, কয়লার বিকল্প পাওয়া যায়, গ্যাসের বিকল্প পাওয়া যায়, কিন্তু এক ফোঁটা মিঠে জলের বিকল্প এখনও কেউ আবিষ্কার করতে পারেনি। এই কারণেই আজকের খবরটা শুধু একটা নদীর খবর নয়। সম্প্রতি বাংলাদেশ ও চীন তিস্তা নদী এবং অন্যান্য জল সম্পদ ব্যবস্থাপনায় সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছে। বিষয়টি সামনে এসেছে প্রধানমন্ত্রী তারিক রহমানের বেজিং সফরের প্রেক্ষাপটে। এই সহযোগিতার মধ্যে নদী ব্যবস্থাপনা, অবকাঠামো এবং প্রযুক্তিগত সহায়তার মতো বিষয় আছে। প্রকাশিত তথ্য অনুযায়ী এটি ভারতের সঙ্গে দীর্ঘদিনের তিস্তা ইস্যুর প্রেক্ষাপটেও নতুন করে গুরুত্ব পাচ্ছে। এখন অনেকেই বলছেন, এতে এত বড় ব্যাপার কি? আমি বলবো, যদি এটাকে শুধু নদীর প্রকল্প হিসেবে দেখেন, তাহলে গল্পের অর্ধেকই দেখলেন। একটা প্রশ্ন করি, আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, আপনার সামনে দুটো বড় শক্তি, একদিকে ভারত, একদিকে চীন, দুদেশই বিনিয়োগ করতে চায়, দুদেশই অবকাঠামো বানাতে চায়, দুদেশই সম্পর্ক আরও গভীর করতে চায়, আপনি কি করবেন? শুধু একজনের হাত ধরবেন, নাকি দুজনেরই সঙ্গেই সম্পর্ক রাখার চেষ্টা করবেন? এখানেই আন্তর্জাতিক রাজনীতি সাধারণ মানুষের দৈনন্দিন যুক্তি থেকে আলাদা হয়ে যায়। বন্ধুত্ব আর কূটনীতি এক জিনিস নয়। বন্ধুর সংখ্যা যত বাড়ে, কূটনীতিতে বিকল্পও তত বাড়ে। এখানে একটা ভুল আমরা প্রায়ই করি। আমরা ভাবি, একটা দেশ যদি চীনের সঙ্গে সম্পর্ক বাড়ায় তাহলে সে ভারতের বিরুদ্ধে যাচ্ছে। আবার কেউ ভাবেন ভারতের সঙ্গে ঘনিষ্ঠ হলেই চীন দূরে সরে যাবে। বাস্তবটা অনেক বেশি জটিল। ভিয়েতনাম দেখুন, চীনের সঙ্গে বাণিজ্য করে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়ায়। ইন্দোনেশিয়া একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রাখে, সিঙ্গাপুরও তাই। অনেক মাঝারি ও ছোট রাষ্ট্রের কূটনীতির মূল দর্শন একটাই: একজনের উপর পুরোপুরি নির্ভর না করো। কারণ নির্ভরতা যত বাড়ে, দর কষাকষির ক্ষমতা তত কমে। এবার তিস্তার কথায় আসি। অনেকেই তিস্তাকে শুধু একটা নদী হিসাবে দেখেন, কিন্তু উত্তরবঙ্গের কৃষককে জিজ্ঞাসা করুন, উত্তর বাংলাদেশের কৃষককে জিজ্ঞাসা করুন, শুষ্ক মৌসুমে নদীতে কত জল থাকবে। এই প্রশ্নটা কোনো মানচিত্রের প্রশ্ন নয়। এটা ধান ফলবে কিনা, সেচ হবে কিনা, জীবিকা টিকবে কিনা, সেই প্রশ্ন। অর্থাৎ তিস্তা শুধু ভূগোল নয়, তিস্তা অর্থনীতি, তিস্তা কৃষি, তিস্তা খাদ্য নিরাপত্তা, আর সেই কারণেই তিস্তা রাজনীতি। রাজনীতিবিদদের একটা বিশেষ প্রতিভা আছে। তারা নদীকে মানচিত্রে দেখেন, সাধারণ মানুষ নদীকে রান্নাঘরে দেখেন। একজন দেখেন আন্তর্জাতিক চুক্তি, আরেকজন দেখেন এবছর জমিতে জল থাকবে তো। এই দুই বাস্তবতা মিলিয়েই রাষ্ট্রনীতি তৈরি হয়। কিন্তু এখান থেকে আজকের আসল আলোচনা শুরু। বাংলাদেশ কি সত্যিই চীনের দিকে ঝুঁকছে, নাকি বাংলাদেশ আসলে নিজের বিকল্প বাড়াচ্ছে? এই দুটো প্রশ্ন দেখতে একই রকম, কিন্তু উত্তর একেবারেই আলাদা। আর সেই উত্তরটাই আমাদের নিয়ে যাবে ইতিহাস, ভূ রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের এক দীর্ঘ গল্পে। ছোট রাষ্ট্র, বড় প্রতিবেশী, আর তার 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 থেকেও বড় হিসাব। একটা খুব সাধারণ প্রশ্ন করি। ধরা যাক আপনি একটা ছোট্ট দোকানের মালিক। আপনার পাড়ায় একজনই পাইকার। আপনি তার কাছ থেকে সব মাল কিনছেন। প্রথমে সুবিধা, বিশ্বাস তৈরি হলো, সম্পর্কও ভালো। কিন্তু একদিন যদি সেই পাইকার দাম বাড়িয়ে দেয়, অথবা সময় মতো মাল না দেয়, আপনার বিকল্প কী? এই কারণেই বুদ্ধিমান ব্যবসায়ীরা একটা কাজ করেন। একজন নয়, একাধিক সরবরাহকারীর সঙ্গে সম্পর্ক রাখেন। কূটনীতিতেও বিষয়টা অনেকটা একই রকম। অবশ্যই দেশ কোনো দোকান নয়, আন্তর্জাতিক সম্পর্ক ব্যবসার মতো সরল নয়, কিন্তু একটা নীতি এখানে মিল খুঁজে পাওয়া যায়। বিকল্প থাকলে দর কষাকষির ক্ষমতা বাড়ে। এবার বাংলাদেশকে এই প্রেক্ষাপটে দেখি। বাংলাদেশের সামনে কয়েকটা বড় বাস্তবতা আছে। ১. দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ধরে রাখতে হবে। ২. বিদ্যুৎ, বন্দর, রেল, সড়ক, নদী ব্যবস্থাপনায় বিপুল বিনিয়োগ দরকার। ৩. জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করতে হবে। ৪. রপ্তানি বাজার বাড়াতে হবে। এই কাজগুলো শুধু নিজের অর্থ দিয়ে করা সম্ভব নয় সবসময়। ফলে আন্তর্জাতিক অংশীদার দরকার হয়। এখানেই আসি ভারত, চীন, জাপান, বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক এবং আরও
অনেক অংশীদার। এখন একটা প্রশ্ন, চীন কেন এত আগ্রহী? অনেকে খুব সহজ উত্তর দেন, চীন শুধু প্রভাব বাড়াতে চায়। এই উত্তর অসম্পূর্ণ। চীনের অবশ্যই কৌশলগত স্বার্থ আছে, কিন্তু অর্থনৈতিক স্বার্থও আছে। চীনের বড় নির্মাণ কোম্পানিগুলো বিদেশে প্রকল্প চায়, তাদের প্রকৌশল দক্ষতা রপ্তানি করতে চায়, নতুন বাজার চায়, নতুন বিনিয়োগের সুযোগ চায়। অর্থাৎ এটা শুধু ভূ রাজনীতি নয়, এটা ব্যবসাও। একইভাবে ভারতেরও স্বার্থ আছে। বাংলাদেশ ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশীদের একটি। প্রায় 4,000 কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত, নদী ভাগাভাগি, বাণিজ্য, বিদ্যুৎ সংযোগ, সীমান্ত নিরাপত্তা, উত্তর পূর্ব ভারতের যোগাযোগ, সব মিলিয়ে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তিস্তার মতো বিষয় শুধু জলবন্টনের প্রশ্ন নয়, এটা বিশ্বাসেরও প্রশ্ন। এখানে একটা কথা বলি, আন্তর্জাতিক রাজনীতিতে বন্ধু শব্দটা খুব জনপ্রিয়, কিন্তু বাস্তবে রাষ্ট্রগুলো বন্ধুত্বের চেয়ে স্বার্থ বেশি বোঝে। শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু ইতিহাস বারবার সেটাই দেখিয়েছে। আজ যে দেশের সঙ্গে সম্পর্ক খুব ভালো, 10 বছর পরে সেখানেই মতপার্থক্য হতে পারে। আবার আজ যেখানে মতভেদ, কাল সেখানেই বড় সহযোগিতা তৈরি হতে পারে। রাষ্ট্রের স্মৃতি দীর্ঘ, কিন্তু রাষ্ট্রের অনুভূতি খুব কম। অনেকেই প্রশ্ন করেন, বাংলাদেশ কি ভারতকে ছেড়ে চীনের দিকে যাচ্ছে? আমার মনে হয় প্রশ্নটাই ঠিক নয়। আরও ভালো প্রশ্ন হবে, বাংলাদেশ কি নিজের কূটনৈতিক বিকল্প বাড়াচ্ছে? কারণ এই কৌশল নতুন নয়। ভিয়েতনাম করেছে, ইন্দোনেশিয়া করেছে, সংযুক্ত আরব আমিরাত করেছে, সৌদি আরব করেছে। একাধিক শক্তির সঙ্গে সম্পর্ক রেখে নিজের স্বার্থ সর্বোচ্চ করার চেষ্টা। এটা রাজনৈতিক, এটা আন্তর্জাতিক রাজনীতির পুরনো কৌশল। এবার তিস্তায় ফিরে আসি। নদীর জল কোনো দেশের রাজনৈতিক মতাদর্শ দেখে প্রবাহিত হয় না। নদী বর্ষা দেখে, ভূপ্রকৃতি দেখে, হিমবাহ দেখে। তাই তিস্তা সমস্যার সমাধানও কেবল আবেগ দিয়ে হবে না। প্রয়োজন হাইড্রোলজি, ডেটা, বৈজ্ঞানিক মূল্যায়ন, ঋতুভিত্তিক পরিকল্পনা এবং সবচেয়ে বড় কথা বিশ্বাস। কারণ আন্তর্জাতিক নদীর ক্ষেত্রে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আজ আপনি উজানে, কাল অন্য কোনো বিষয় আপনি ভাটিতে। তাই সহযোগিতার সংস্কৃতি না থাকলে দীর্ঘমেয়াদী সমাধান কঠিন। এখানে আরেকটা দিক আছে। বাংলাদেশ যদি চীনের প্রযুক্তি বা অর্থায়নে কোনো নদী সম্পর্কিত প্রকল্প এগিয়ে নিয়ে যায়, তার মানে এই নয় যে ভারত বাংলাদেশ সম্পর্ক ভেঙে যাচ্ছে। আবার এটাও বলা যাবে না যে এর উপরে কোনো প্রভাবই পড়বে না। বাস্তবতা মাঝখানে। প্রত্যেক নতুন অংশীদারিত্ব প্রতিবেশী দেশগুলোর কৌশলগত হিসাবকে প্রভাবিত করে। প্রশ্নটা হলো, সেই প্রভাব প্রতিযোগিতায় রূপ নেবে নাকি সহযোগিতায়? রাজনীতির একটা পুরনো নিয়ম আছে, মানুষ শূন্য সম খেলতে ভালোবাসে, মানে ও জিতলে আমি হারবো। কিন্তু কূটনীতি অনেক সময় শূন্য সম খেলা নয়। অনেক সময় তিন পক্ষই লাভবান হতে পারে, আবার অনেক সময় তিন পক্ষই ভুল করতে পারে। সব কিছু নির্ভর করে আলোচনা কতটা পরিণত, প্রতিষ্ঠান কতটা শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কতটা বাস্তবসম্মত। তাহলে আজকের প্রশ্নটা আর চীন বনাম ভারত নয়। আজকের প্রশ্নটা, বাংলাদেশ কি এমনভাবে তার আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করতে পারবে যাতে নতুন অংশীদারিত্ব গড়ে ওঠে, কিন্তু পুরনো আস্থাও অকারণে ক্ষতিগ্রস্ত না হয়? কারণ কূটনীতির সবচেয়ে বড় শিল্প যুদ্ধ জেতা নয়, একাধিক সম্পর্ক একসঙ্গে টিকিয়ে রাখা। আগামী 10 বছর বাংলাদেশ, ভারত এবং চীনের সামনে কী অপেক্ষা করছে? এখন পর্যন্ত আমরা 3টে বিষয় বুঝলাম। প্রথমত, তিস্তা শুধু একটা নদী নয়। দ্বিতীয়ত, চীন শুধু দয়া করে প্রকল্প করে না, ভারতও শুধু আবেগ দিয়ে সম্পর্ক চালায় না, সব দেশই নিজেদের স্বার্থ দেখে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এরপর কি? আগামী 10 বছরে দক্ষিণ এশিয়ার রাজনীতি কোন দিকে এগোতে পারে? রাজনীতির একটা বড় ভুল ধারণা আছে। অনেকে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক মানে বন্ধু আর শত্রুর তালিকা। বাস্তবে রাষ্ট্রগুলো তেমনভাবে চিন্তা করে না। রাষ্ট্রগুলো ভাবে, আমার স্বার্থ কোথায়? আজ যে দেশ আপনার সঙ্গে ব্যবসা করছে, আগামীকাল সেই দেশই হয়তো কোনো আন্তর্জাতিক ফোরামে আপনার বিরোধিতা করবে। আবার যে দেশের সঙ্গে আজ মতবিরোধ, কাল সেই দেশই আপনার সঙ্গে আপনার সবচেয়ে বড় বিনিয়োগকারী হতে পারে। রাষ্ট্রের বন্ধুত্ব স্থায়ী নয়, রাষ্ট্রের স্বার্থ অনেক বেশি স্থায়ী। এবার বাংলাদেশের অবস্থানটা দেখুন। দক্ষিণ এশিয়ার মাঝখানে একদিকে ভারত, অন্যদিকে বঙ্গোপসাগর। বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলোর একটি হওয়ার লক্ষ্য। তৈরি পোশাকের শিল্প, সমুদ্রবন্দর, বুল ইকোনমি, নদীপথ। যে কোনো বড় শক্তি এই ভৌগোলিক অবস্থানকে গুরুত্ব দেবে। এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এখানে একটা ভুল করলে চলবে না। বাংলাদেশকে অনেক সময় আলোচনা করা হয় এমনভাবে যেন অন্য বড় শক্তিগুলো দাবা খেলছে আর বাংলাদেশ শুধু একটা গুটি। আমি এই ধারণার সঙ্গে একমত নই। কারণ ইতিহাস অন্য কথা বলে। ছোট রাষ্ট্র মানেই দুর্বল রাষ্ট্র নয়। অনেক সময় ছোট রাষ্ট্রই সবচেয়ে দক্ষ কূটনীতি করে। সিঙ্গাপুরকে দেখুন, আয়তনে ছোট কিন্তু পৃথিবীর অন্যতম প্রভাবশালী অর্থনৈতিক কেন্দ্র। ভিয়েতনামকে দেখুন,
চীনের সঙ্গে সীমান্তও আছে, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও বাড়িয়েছে। সংযুক্ত আরব আমিরাতকে দেখুন, একই সঙ্গে বহু শক্তির সঙ্গে কাজ করছে। কারণ সফল ছোট রাষ্ট্রগুলো সাধারণত পক্ষ নেয় না, তারা সুযোগ নেয়। এবার ভারতের দিকটা দেখি। ভারতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী? অনেকে বলবেন চীন, আমি বলবো আস্থা। কারণ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক শুধু অর্থ দিয়ে হয় না, বিশ্বাস দিয়েও হয়। বাংলাদেশ ভারতের জন্য গুরুত্বপূর্ণ, শুধু নিরাপত্তার কারণে নয়, শুধু বাণিজ্যের কারণেও নয়, মানুষে মানুষে সম্পর্কের কারণেও। সীমান্তের দুই পাশে ভাষা আছে, সংস্কৃতি আছে, পারিবারিক সম্পর্ক আছে, ব্যবসা আছে, ছাত্রছাত্রী আছে, চিকিৎসা আছে, পর্যটন আছে। এই সম্পর্ককে শুধু ভূ রাজনীতির মানচিত্র দিয়ে ব্যাখ্যা করা যায় না। এবার একটা কল্পনা করুন, ধরা যাক 10 বছর পরে বাংলাদেশ আরও সমৃদ্ধ হলো, ভারতের সঙ্গে বাণিজ্যও বাড়ল, চীনের সঙ্গে অবকাঠামো সহযোগিতা বাড়ল। এটা কি অসম্ভব? একেবারেই নয়। আবার উল্টো ঘটনাও হতে পারে, ভুল বোঝাবুঝি বাড়তে পারে, বিশ্বাস কমতে পারে, প্রতিযোগিতা বাড়তে পারে। অর্থাৎ ভবিষ্যৎ এখনও লেখা হয়নি, আজকের সিদ্ধান্তগুলোই সেই ভবিষ্যৎ লিখবে। এখানে একটা কথা মনে রাখা দরকার, তিস্তা নিয়ে আলোচনা মানেই শুধু জল ভাগাভাগি নয়, জলবায়ু পরিবর্তনের কথাও আছে, হিমালয়ের হিমবাহের কথাও আছে, বর্ষার অনিশ্চয়তার কথাও আছে, কৃষকের কথাও আছে। অর্থাৎ এই সমস্যার সমাধান যদি হয়ও, সেটা কোনো এক দেশের জয় হবে না, এটা হবে সহযোগিতার জয়। কারণ নদীকে কেউ পাসপোর্ট দেখাতে পারে না। রাজনীতিবিদদের একটা বিশেষ ক্ষমতা আছে, তারা মানচিত্রে দাগ টানেন। প্রকৃতি সেই দাগ মানে না। নদী নিজের মতো চলে, বৃষ্টি নিজের মতো হয়। প্রকৃতি আমাদের শেখায় সহযোগিতা কোনো দুর্বলতা নয়। অনেক সময় সহযোগিতাই সবচেয়ে বাস্তববাদী। তাহলে আজকের ভিডিও সবচেয়ে বড় শিক্ষা কী? আমার কাছে সেটা খুব পরিষ্কার। বাংলাদেশ যদি চীনের সঙ্গে কাজ করে তাতে অবাক হওয়ার কিছু নেই। ভারতের সঙ্গেও কাজ করবে, জাপানের সঙ্গেও করবে, বিশ্বব্যাংকের সঙ্গেও করবে। কারণ একটা উন্নয়নশীল রাষ্ট্রের কাজ হচ্ছে যেখানে নিজের স্বার্থ সেখানে অংশীদার খুঁজে নেওয়া। প্রশ্ন অংশীদার কে সেটা নয়, প্রশ্নটা চুক্তিটা বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থ রক্ষা করছে কি না। একইভাবে ভারতের জন্য শিক্ষা আছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে যদি শুধু কৌশলগত প্রতিযোগিতা হিসাবে দেখা হয় তাহলে অনেক সুযোগ হাতছাড়া হবে। কিন্তু যদি সম্পর্ককে পারস্পরিক উন্নয়ন, আস্থা এবং দীর্ঘমেয়াদী সংযোগের ভিত্তিতে দেখা যায় তাহলে গোটা অঞ্চলই লাভবান হতে পারে। শেষ করার আগে একটা কথা, আজ আমরা অনেকবার তিস্তা বললাম, কিন্তু আমার মনে হয় আজকের ভিডিওটা আসলে তিস্তা নিয়ে নয়, এটা একটা বড় সত্যি নিয়ে। 21 শতাব্দীতে কোনো দেশ একা উন্নতি করতে পারে না। জল ভাগাভাগি হোক, বাণিজ্য হোক, জ্বালানি হোক, প্রযুক্তি হোক, সব ক্ষেত্রেই সহযোগিতা দরকার। আর সেই সহযোগিতা টেকসই হয় তখনই যখন সেটা সম্মান, স্বচ্ছতা এবং পারস্পরিক স্বার্থের উপর দাঁড়ায়। ভিডিও শুরুতে আমি বলেছিলাম নদী নিয়ে আলোচনা আসলে শুধু নদী নিয়ে হয় না। এখন শেষ করার সময় বলি, ভূ রাজনীতিও আসলে শুধু মানচিত্র নিয়ে নয়, এটা মানুষের জীবন নিয়ে, কৃষকের ফসল নিয়ে, কারখানার বিদ্যুৎ নিয়ে, ব্যবসায়ীর আস্থা নিয়ে, একটা দেশের ভবিষ্যৎ নিয়ে। তাই আজ তিস্তা নিয়ে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেগুলোর প্রভাব শুধু আগামী বর্ষায় দেখা যাবে না, হয়তো আগামী প্রজন্মও সেই সিদ্ধান্তের ফল ভোগ করবে। আর ইতিহাসের শেষ শিক্ষা সম্ভবত এটাই, ছোট রাষ্ট্র কখনো শুধু ইতিহাসের দর্শক নয়, যদি তারা বিচক্ষণ হয় তাহলে তারাও ইতিহাস লেখে। ধন্যবাদ। আপন বুকের পাঁজর চালিয়ে নিয়ে একলা চলবে, যদি তোর ডানাতে কেউ না আসে তবে একলা চলবে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো।